আচ্ছা, আজকে আমরা যেই জিনিসটা নিয়ে জানবো সেটা হচ্ছে যেই চ্যাপ্টার নিয়ে পড়বো সেটার নাম হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। ঠিক আছে, আমরা এই সম্পর্কে জানবো। ঠিক আছে, তার আগে আমরা ত্রিকোণমিতি বা এই জিনিসটা কি সে সম্পর্কে একটু ধারণা নিব। যে ত্রিকোণমিতি হচ্ছে তিন কোণের পরিমাপ। ঠিক আছে, তিন কোণের পরিমাপ বা বলতে পারো তিন ধারের পরিমাপ। ঠিক আছে, এটাকে যদি আমরা ভাঙাই তাহলে দেখতে পাবো হচ্ছে ট্রাই গণ বা গণ লিখতে পারো, আর একটা হচ্ছে মেট্রন। এটা হচ্ছে তিন, এটা বলতে পারো বাহু বা ধরো ধার, আর এটা পরিমাপ। ঠিক আছে, এই বিষয়। তো আমরা এই জিনিসটার আমরা ডাইরেক্ট বই থেকে শিখব প্রত্যেকটা লাইন ধরে ধরে। তো তার আগে আমি একটা কথা বলতে চাই, যে হচ্ছে আমাদের মূল উদ্দেশ্যটা কি। ত্রিকোণমিতি এই জিনিসটা অনেকে ভয় পায়। ঠিক আছে, তো ম্যাথের যে কোনো চ্যাপ্টার, সেটা ত্রিকোণমিতি হোক বা ধরো ঘন জ্যামিতি হোক বা পরিমিতি হোক, ফাংশন হোক বা যে কোনো চ্যাপ্টার, আমাদের মেন টার্গেট হচ্ছে বইয়ের প্রত্যেকটা লাইন সম্পর্কে বোঝা। ঠিক আছে, এবং বইয়ে যতগুলো ম্যাথ আছে, অনুশীলনী হোক উদাহরণ হোক, প্রত্যেকটা ম্যাথ সুন্দর করে বুঝে বুঝে শেষ করা। ঠিক আছে, এখানে কোনো কম্প্রোমাইজ নাই। আমরা আগেই মনে করো যে হচ্ছে লাফাই কোন জিনিস নেই, যে বিভিন্ন ধরনের বানানো ধরনের সিকিউ, তারপর এমসিকিউ, এই জিনিসগুলো নিয়ে আমরা একটু বেশি মাথা ঘামাই। যে এসএসসিতে বা স্কুলে কি আসছে, কোন স্যার কোন ম্যাথ বানায় দিল, এই করলো না করলো, ওইদিকে আমার ফোকাস কখনোই যাবে না। ফোকাস থাকবে সব সময় যে আমার বইয়ের প্রত্যেকটা ম্যাথ সুন্দর করে শেষ করতে হবে, এবং সেটা বুঝে বুঝে, যেন আমার আমি কোথাও আটকায় না যায়। তোমার এখন ত্রিকোণমিতির মনে করো যে একটা ম্যাথ তুমি করছো, এখন তোমার যে ক্যাপাসিটি, ঠিক আছে, সেই অনুযায়ী তোমাকে প্র্যাকটিস করতে হবে। তোমার যদি একটা ম্যাথ 10 বার করতে হয়, ঠিক আছে, তুমি 10 বারই করবা, তাও তোমাকে করতেই হবে, যেন ওই ম্যাথ দেখার সাথে সাথে তুমি উত্তরটা বলে দিতে পারো। ঠিক আছে, কিন্তু অবশ্যই বুঝতে হবে, বেসিকটা বুঝতে হবে যে এই ম্যাথটা
কেন হলো, বা এই বইয়ে এই লাইনটা লেখা আছে, এই লাইনটা কেন লেখা আছে, ঠিক আছে, এই সম্পর্কে তোমাদের ব্যাপক ধারণা থাকতে হবে, ঠিক আছে। এবং সব সময় কোনো জিনিস শেখার ক্ষেত্রে একটু অ্যাডভান্স লেভেলে শিখবা, ঠিক আছে, এতে কোনো তোমাদের ক্ষতি নাই, ঠিক আছে। অবশ্যই তোমাকে একটু অ্যাডভান্স লেভেলের বা একটু ডেপথ শিখতে হবে, ঠিক আছে। তো আমার যদি 10 বার প্র্যাকটিস করে একটা ম্যাথ আয়ত্তে আনতে হয় 10 বার করব, কারো যদি 15 বার লাগে 15 বার করব, কারো যদি 2 বারে হয়ে যায় 2 বারে করব। এটা যার যার ক্যাপাসিটির উপর নির্ভর করবে, ঠিক আছে। তো অঙ্ক বোঝা একটা ব্যাপার, মানে নতুন জিনিস শেখা একটা ব্যাপার, আর সেটাকে বারবার রিপিটেশনের মধ্যে নিয়ে আসা মানে কি বারবার রিভিশন দেওয়া, ঠিক আছে, একটা ব্যাপার। তো এই কাজটা তোমাদের করতে হবে। আর আর ত্রিকোণমিতি আমরা প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা লাইন সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। তো আশা করি ত্রিকোণমিতি বিষয়ে কোনো ভয় থাকবে না, ঠিক আছে। তো আমরা হচ্ছে বইয়ের প্রত্যেকটা লাইন দেখে দেখে পড়ব এবং সেগুলো ভাঙার চেষ্টা করব এবং সেই জিনিসগুলো শিখতে আর কি কি লাগবে সেই জিনিসগুলো আমরা আলোচনা করব, ঠিক আছে। তো তোমরা বই বের করে আমার সাথে দেখে নাও। তো বইয়ে কি বলা আছে, যে ধরো বলা আছে যে আমরা প্রতিনিয়ত ত্রিভুজ, বিশেষ করে সমকোণী ত্রিভুজের ব্যবহার করে থাকি। আমরা চারদিকের পরিবেশ নানা উদাহরণ দেখা যায়, আমাদের চারদিকের পরিবেশে নানা ধরনের উদাহরণ দেখা যায় যেখানে কল্পনায় সমকোণী ত্রিভুজ গঠন করা যায়। তো এটার মানে কি, এটার মানে হচ্ছে আমরা যে সবসময় ত্রিভুজ, বিশেষ করে সমকোণী ত্রিভুজ ব্যবহার করি, ঠিক আছে। ত্রিকোণমিতিতে ত্রিভুজের ব্যাপক ব্যবহার আছে, ঠিক আছে, ত্রিভুজের ব্যাপক ব্যবহার আছে। আর ত্রিভুজের মধ্যে আমরা সমকোণীটাই কেন ব্যবহার করি, ঠিক আছে। এই জিনিসটা মানে মানে স্বাভাবিকভাবে জেনে রাখো যে ত্রিকোণমিতিক মানে ত্রিকোণমিতিতে সমকোণী ত্রিভুজের মাধ্যমে ক্যালকুলেশন করা সহজ, ঠিক আছে। এই জন্য এই জিনিসটা ব্যবহার করা হয়। তো আমরা এক উদাহরণ দিলে আমরা হচ্ছে জিনিসগুলো একটু বুঝতে পারবো, ঠিক আছে। তো ত্রিভুজ ব্যবহার করি, সমকোণী ত্রিভুজ ব্যবহার করি, আমাদের চারপাশে এমন অনেক উদাহরণ আছে, ঠিক আছে। যেমন আমরা মনে মনে সমকোণী ত্রিভুজ তৈরি করতে পারি মানে বিভিন্ন উদাহরণের মাধ্যমে। যেমন ধরো একটা লম্বা গাছ, মনে করো যে একটা লম্বা গাছ, ঠিক আছে, এই লম্বা গাছ, ঠিক আছে। তো তার ছায়া দেখলে একটি সমকোণী ত্রিভুজের কথা মনে পড়ে, ঠিক আছে। ছায়ার কথা বাদ দাও, এই গাছটাই দেখো। আমরা যদি এই জিনিসটাকে লম্ব ধরি বা উচ্চতা, মনে করো যে উচ্চতা, এই গাছের একটা উচ্চতা, আমরা এখানে যদি রেখা বরাবর, গাছ বরাবর একটা রেখা টানি আর ভূমি বরাবর একটা টানলাম, তো আমাদের গাছের শীর্ষবিন্দু থেকে এই এত পর্যন্ত দেখো একটা কি সমকোণী ত্রিভুজ গঠন হচ্ছে না। তো এই জিনিসটাই বইয়ের এখানে বোঝানো হয়েছে, ঠিক আছে। তারপর আর কি বলছে, সেই প্রাচীন যুগে মানুষ জ্যামিতির সাহায্যে নদীর
তীরে দাঁড়িয়ে নদীর প্রস্থ নির্ণয় করার কৌশল শিখেছিল। গাছে না উঠেও গাছের ছায়ার সঙ্গে লাঠির তুলনা করে নিখুঁতভাবে গাছের উচ্চতা মাপতে শিখেছিল। ঠিক আছে, প্রাচীনকালের মানুষ জ্যামিতি ব্যবহার করে নদীর প্রস্থ মাপত। তো নদীর প্রস্থ মাপতে আমরা হচ্ছে, ধরো এটা একটা নদী, ঠিক আছে, তুমি এই পাড়ে দাঁড়িয়ে আছো, তো তুমি তো ইঞ্চি টেপ নিয়ে গিয়ে তো তুমি হচ্ছে কি এই প্রান্ত থেকে ওই প্রান্ত তো মাপতে পারবে না। তো তুমি এই জায়গায় নদীর এই পাড়ে দাঁড়িয়ে এই পাড়ে, ঠিক আছে, এত পর্যন্ত এই প্রস্থ, ঠিক আছে, তুমি সহজেই ত্রিকোণমিতির মাধ্যমে মাপতে পারবা। ঠিক আছে, এটা কিভাবে মাপা যায় এটার প্র্যাকটিক্যাল তো করে দেখানো মুশকিল, যদি পারি আমরা দেখাবো। ঠিক আছে, করব, ঠিক আছে, এই বিষয়ে। তো তারপর মনে করো যে গাছে না চড়ে ও শুধু লাঠি ছায়া বা গাছের ছায়ার সাথে তুলনা করে উচ্চতা মাপতো। ঠিক আছে, লাঠির ছায়া বা গাছের ছায়ার সাথে তুলনা করে উচ্চতা মাপতো। ঠিক আছে, তো উদাহরণ দিলে বুঝতে পারবা। মনে করো হচ্ছে তোমার কাছে একটি লাঠি আছে, ঠিক আছে, যেটা 1 মিটার লম্বা। তুমি দেখলে যে লাঠির ছায়া 0.5 মিটার। তো তুমি মনে করো যে এখানে একটা লাঠি দাঁড় করে রাখছো, তো এখানে হচ্ছে একটা লাঠি দাঁড় করে রাখছো, তো এখানে হচ্ছে যে ছায়াটা পড়বে সে লাঠির ছায়া কত, 0.5 মিটার। ঠিক আছে, আবার একটা গাছের ছায়া মনে করো যে 10 মিটার। তাহলে তুমি সহজেই গাছের উচ্চতা বের করতে পারবে এই লাঠির মাধ্যমে। ঠিক আছে, তো এই জিনিসটা মানে হচ্ছে একটা মানে পুরা প্র্যাকটিক্যাল। তোমরা হচ্ছে ইউটিউবে যাবা, ইউটিউবে গিয়ে বলবা যে হচ্ছে ত্রিকোণমিতির সাহায্যে নদীর প্রস্থ নির্ণয়। তুমি যদি এইভাবে সার্চ দাও, বা গাছের উচ্চতা নির্ণয়, বা হচ্ছে ধরো ত্রিকোণমিতির সাহায্যে টাওয়ারের উচ্চতা নির্ণয়, ঠিক আছে, এভাবে তুমি যদি ইউটিউবে সার্চ দাও তাহলে তুমি প্র্যাকটিক্যালি অনেক ভিডিও পেয়ে যাবে। যে হচ্ছে একটা মনে করো যে ধরো একটা পাইপের মাধ্যমে আর একটা সুতো, ঠিক আছে, সুতোর মাধ্যমে তোমার হচ্ছে নদীর প্রস্থ নির্ণয় করতেছে, বা দুইটা তিনটা লাঠি মাধ্যমে টাওয়ারের উচ্চতা নির্ণয় করতেছে, বা গাছের উচ্চতা নির্ণয় করতেছে। এরকম অনেক ভিডিও পাবে। ঠিক আছে, তোমার যদি মন চায় তো তুমি ওই ভিডিওটা দেখে নিতে পারো। ঠিক আছে, সার্চ দিয়ে দেখে নিতে পারো। এখানে তো খাতায় তো আর প্র্যাকটিক্যালি 3D আকারে করে নেওয়া যাবে পসিবল না। ঠিক আছে, তো আমরা হচ্ছে ওই সম্পর্কে আরো বিস্তারিত জানবো হচ্ছে কোন অধ্যায়ে, 10ম অধ্যায়ে। ঠিক আছে, দূরত্ব এবং উচ্চতা, ওই জায়গায় আরো বিস্তারিত এই সম্পর্কে জানবো। ঠিক আছে, তো তারপরের জায়গায় যাই। এই 9 অধ্যায় শেষ করতে যতটুকু তোমাদের বেসিক দরকার ততটুকুই আমরা এই অধ্যায়ে পড়বো। ঠিক আছে, শুধু ধৈর্য সহকারে তোমাকে পুরো ক্লাসগুলো করে যেতে হবে। ঠিক আছে, তো তারপরে কি বলা আছে, এই গাণিতিক কৌশল শেখানোর জন্য সৃষ্টি হয়েছে ত্রিকোণমিতি নামের গণিতের এক বিশাল শাখা। ঠিক আছে, এই গাণিতিক মানে এই মাপগুলো করার জন্য, ঠিক আছে, উচ্চতা নির্ণয়, তারপর প্রস্থ নির্ণয়, দৈর্ঘ্য নির্ণয়, এই জিনিসগুলো করার জন্য। তারপরে ধরো মনে করো যে বিল্ডিং, তুমি মনে করো যে হচ্ছে সেতু নির্মাণ করতেছ, তো সেতু নির্মাণের ক্ষেত্রে
যে স্তম্ভগুলো দাঁড় করানো থাকে, ঠিক আছে, কিভাবে কোন অ্যাঙ্গেলে দাঁড় করালে স্থায়িত্ব হবে বা কতটুকু করলে একটা বিল্ডিং এর সঠিকভাবে দাঁড়ায় থাকতে পারবে, এই জিনিসগুলো কি ত্রিকোণমিতির মাধ্যমে হয়ে থাকে। তারপর নেভিগেশন, নাম শুনছো মনে হয়, নেভিগেশন। নেভিগেশন, জাহাজ, তারপর হচ্ছে এয়ারপ্লেন, এই জিনিসগুলা কোন পথে যাবে, ঠিক আছে, সেই পথের পরিমাপ পরিমাপ বা আরো অনেক কিছু বিষয় এই ত্রিকোণমিতির মাধ্যমে হয়ে যায়, নির্ণয় করা হয়ে থাকে, ঠিক আছে। তারপরে তোমরা যে হচ্ছে গান শোনো, গানের তরঙ্গ মানে কি, শব্দের তরঙ্গ, এই জিনিসগুলো বের করতে ত্রিকোণমিতি লাগে, ঠিক আছে, আর অনেক কাজে লাগে। তো ত্রিকোণমিতির আমরা কি যে জিনিসের সম্পর্কে জানবো, ত্রিকোণমিতি হচ্ছে একটা গ্রিক শব্দ, ঠিক আছে, গ্রিক শব্দ ট্রাইগন মেট্রন, ঠিক আছে। ট্রাই মানে 3, ধার বলতে পারো বা বাহু বলতে পারো, আর মেট্রন মানে পরিমাপ, ঠিক আছে। এটা হলো যে ত্রিকোণমিতির অর্থ। তারপরে লাইন কি বলছে, ত্রিকোণমিতিতে ত্রিভুজের বাহু ও কোণের মধ্যে সম্পর্ক বিষয়ে পাঠদান করা হয়। মিশর ও ব্যাবিলনীয় সভ্যতায় ত্রিকোণমিতি ব্যবহারের নির্দেশ রয়েছে। মিশরীয়রা ভূমি জরিপ ও প্রকৌশল কাজে এর বহু ব্যবহার করত বলে ধারণা করা হয়। মানে কি, ত্রিকোণমিতিতে ত্রিভুজের বহু ব্যবহার মানে বাহু আর কোণের সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়েছে। মিশর এবং ব্যাবিলনের মানুষজন ত্রিকোণমিতি ব্যবহার করত জমি পরিমাপের কাজে, ঠিক আছে, জমি মাপার কাজে ত্রিকোণমিতি ব্যবহার করত। বা ত্রিকোণমিতির সাহায্যে জ্যোতির্বিদগণ পৃথিবী থেকে দূরবর্তী গ্রহ নক্ষত্রের দূরত্ব নির্ণয় করত। তারপর ত্রিকোণমিতি ব্যবহার করে ত্রিকোণমিতি মানে গণিতের সকল শাখায় ব্যবহার করা হয়, ঠিক আছে। তারপরে আরো কিছু বলছে যে ত্রিকোণমিতিতে জ্যোতির্বিজ্ঞানীরা কি করত, গ্রহ নক্ষত্র দূরত্ব মাপত। তারপরে ত্রিকোণমিতি মানে বিভিন্ন শাখায় ব্যবহার করা হয়, ঠিক আছে। তো এখন আমরা যে জিনিসটা সম্পর্কে জানবো, যে সমকোণী ত্রিভুজের বাহুগুলোর নামকরণ, ঠিক আছে। সমকোণী ত্রিভুজের নামকরণ, ঠিক আছে। তো বাহুগুলো কোনগুলা আমরা একটু লিখে নিই, বাংলাতে লিখি। অতিভুজ, বিপরীত বাহু, আর হচ্ছে সন্নিহিত বাহু, ঠিক আছে। আমরা এখন এই জিনিসগুলো কিভাবে আসলো, কোথা থেকে আসলো, এই জিনিসগুলো একটু
বিস্তারিত জানবো, ঠিক আছে? বিস্তারিত জানবো। তো হচ্ছে তোমরা এখন থেকে এই জিনিসগুলো নোট করে নিতে পারো, ঠিক আছে? তো অতিভুজ হচ্ছে বানান ঠিক আছে? হ্যাঁ, হাইপোটেনাস, ঠিক আছে? এটা বলতে পারো স্পেলিং। হ্যাঁ ঠিক আছে, উচ্চারণ ঠিক হলো নাকি দেখো। তো হাইপোটেনাস হচ্ছে অতিভুজ। তো আমরা অতিভুজ সম্পর্কে আগে জানবো যে অতিভুজটা কি। এটা কি? অতিভুজ হলো সমকোণী ত্রিভুজের সবচেয়ে লম্বা বাহু, আর এর সবচেয়ে সহজ পরিচয় হলো এটা সবসময় 90 ডিগ্রি কোণের ঠিক উল্টো দিকে থাকে, ঠিক আছে? সমকোণী ত্রিভুজ ধরো এটা 90 ডিগ্রি, ঠিক আছে? অতিভুজটা কি? আমরা কি বলছি? এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের সবচেয়ে লম্বা, ঠিক আছে? এবং সহজভাবে চেনার উপায় কি? 90 ডিগ্রি ঠিক বিপরীত দিকে। এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। এটার বিপরীত দিকে হচ্ছে কি? এই AC, ঠিক আছে? অতিভুজ, ঠিক আছে? কেন এই নামটা দেওয়া হলো, ঠিক আছে? এই নামটা কেন দেওয়া হলো? হাইপোটেনাস, ঠিক আছে? হাইপোটেনাস এই শব্দটা হচ্ছে এসেছে কি শব্দ? গ্রিক শব্দ থেকে। গ্রিক শব্দ থেকে এই শব্দটা এসেছে, ঠিক আছে? এই শব্দটা গ্রিক শব্দ থেকে এসেছে। গ্রিক শব্দ কোনটা? হাইপোটেনিউসা, হাইপোটেনিউসা এটা বলতে পারো, ঠিক আছে? এই ওয়ার্ড থেকে হাইপোটেনাস এই শব্দটা এসেছে, ঠিক আছে? যার মানে হলো কি? নিচে প্রসারিত করা, নিচে প্রসারিত, ঠিক আছে? প্রাচীন গ্রিক গণিতবিদরা যখন মনে করো যে হচ্ছে ত্রিভুজ নিয়ে কাজ করতেন, ঠিক আছে? প্রাচীন গ্রিক গণিতবিদরা যখন ত্রিভুজ নিয়ে কাজ করতেন তখন তারা দেখতেন 90 ডিগ্রি নিচের বাহু, ঠিক আছে? যেন একটা এই যে নিচের বাহু, মনে করো যে এই মনে করো যে 90 ডিগ্রি এর নিচের বাহু, মনে করো যে এটা 90 ডিগ্রি, ঠিক আছে? এটা কি 90 ডিগ্রি? এটা কি 90 ডিগ্রি? 90 ডিগ্রি কি এটা নিচে পড়তেছে না? একটা ত্রিভুজ তো, এই ত্রিভুজ নিচের এই বাহুটা, ঠিক আছে? এই বাহুটা মনে করো যে দুই বাহুকে বাহুর সাথে মিলে থাকে, ঠিক আছে? মনে করো যে মনে হয় যে ধরো এই যে এই দুইটা বাহু, ঠিক আছে? এই বাহুর এই দুইটা বাহু, এই দুইটা বাহুর এখানে ধরো আরেকটা আছে, ঠিক আছে? এই যে এটা, তো এটা মনে করো যে এটাকে কিসের মতো? স্ট্রেচ মানে কি? স্ট্রেচ আন্ডার, বা হচ্ছে কি বলে এটাকে হচ্ছে নিচে প্রসারিত হয়ে আছে, ঠিক আছে? মানে এটা মানে এমন ভাবে আছে, তো এটাকে প্রসারিত করতেছে, এই দুই বাহুকে প্রসারিত করতেছে এমন ভাবে লাগায় আছে, ঠিক আছে? এই বাহুটা, ঠিক আছে? তো এই জন্য, ঠিক আছে, এই যে এই দুই বাহুকে মনে করো যে প্রসারিত করে আছে, মানে ধরে আছে, এমন ভাবে ধরে আছে যেন এই দুটা মিল হচ্ছে না, ঠিক আছে? এই দুই বাহু এই একসাথে মিল হচ্ছে না, এমন ভাবে এই জিনিসটা আছে। তো বিজ্ঞানীরা এই জন্য এটার নাম দিছে হচ্ছে হাইপোটেনিউস।
ঠিক আছে, এই একটা। তো আমরা কিভাবে চিনবো এই বাহুটাকে, যে একটি সমকোণী ত্রিভুজ আঁকলাম, ঠিক আছে, একটা সমকোণী ত্রিভুজ আঁকার পরে কোন কোণটা 90 ডিগ্রি সেটা আগে দেখতে হবে, ঠিক আছে। আমরা দেখলাম যে এই কোণটা 90 ডিগ্রি, ঠিক আছে, এই কোণটা 90 ডিগ্রি। যে বাহুটা ওই 90 ডিগ্রি কোণে সরাসরি উল্টা, এই 90 ডিগ্রি কোণে সরাসরি উল্টা বাহু কোনটা, এটা। তো এটাই হলো হচ্ছে অতিভুজ, ঠিক আছে, এটা হলো হচ্ছে অতিভুজ। তারপর হলো হচ্ছে আমরা পরের যেটা, সেটা হলো হচ্ছে বিপরীত বাহু। অপোজিট সাইড, ঠিক আছে। এই জিনিসটা কিভাবে চিনবো? বিপরীত বাহু হলো সেই বাহু যেটা তুমি যে কোণে কাজ করছো, ঠিক আছে। ধরো আমি একটা আঁকালাম, ঠিক আছে, আমি ধরো আমি এটা 90 ডিগ্রি দিলাম। তো আমি ধরো এই কোণটা থিটা ধরলাম, ঠিক আছে, এই কোণটা থিটা ধরলাম। তো এই জিনিসটা হলো হচ্ছে কি, বিপরীত বাহু হলো সেই বাহু যেটা তুমি যে কোণটা নিয়ে কাজ করছে, আমি ধর থিটা কোণ নিয়ে কাজ করছে, ঠিক আছে, তার ঠিক উল্টো দিকে থাকে। আমি এই 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 কোণ নিয়ে কাজ করলে এটার উল্টো দিকে কোন বাহু আছে, এই বাহুটা নেই, এই বাহুটা নেই। তো এটাকে বলা হলো হচ্ছে কি বিপরীত বাহু, যাকে আমরা কি বলেছি, লম্ব বলেছি, ঠিক আছে। বিপরীত বাহু চেনার উপায় কি, যেই কোণে তুমি কাজ করবা, আমি এটা থিটা কোণে কাজ করছি, আমি এখানে কোণ দাগাইছি, এটা থিটা কোণ। তো যেই কোণে কাজ করছে 90 ডিগ্রি কোণ বাদে যে কোণটা নিয়ে কাজ করছে, আমি এই কোণটা নিয়ে কাজ করছে। তো এই কোণের বিপরীত যে বাহুটা, এই কোণের বিপরীত বাহু এটা। তো এই কোণের বিপরীত বাহুটা হলো হচ্ছে এই কোণের বিপরীতে যে বাহু, সেটাই না হচ্ছে বিপরীত বাহু, ঠিক আছে, যাকে আমরা কি বলে চিনি, লম্ব বলে চিনি, ঠিক আছে। তারপর হলো হচ্ছে সন্নিহিত বাহু, ঠিক আছে, সন্নিহিত বাহু, অ্যাডজেসেন্ট সাইড, ঠিক আছে, সন্নিহিত বাহু হচ্ছে অ্যাডজেসেন্ট সাইড। তো এখানে হচ্ছে একটা জিনিস দেখো, যে এই সন্নিহিত বাহুটা কি, সন্নিহিত বাহু হলো সেই বাহু যেটা তুমি যে কোণটা নিয়ে কাজ করছো, ঠিক আছে, তার পাশে থাকে এবং সেটা অতিভুজ নয়। ধরো এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা 90 ডিগ্রি। ধরো আমি এটা নিয়ে কাজ করতেছি, ঠিক আছে। তো আমরা কি কি বলছি, যে সন্নিহিত বাহু সেই বাহু যেটা তুমি কোন কোণে কাজ করতেছ, আমি এই কোণে কাজ করতেছি, তার পাশে থাকে, ঠিক আছে, তার পাশে থাকে। তো সেটা কিন্তু আবার অতিভুজ না, ঠিক আছে।
আমরা অতিভুজ কি জানি, 90° এর বিপরীত বাহুটা অতিভুজ, এটা হলো হচ্ছে অতিভুজ। আর সন্নিহিত বাহু কি আমরা কি জানি, যে যেই কোণটা নিয়ে কাজ করব তার হচ্ছে পাশেই থাকে, ঠিক আছে। পাশে থাকে বলতে কি, যে পাশে থাকে। আমরা তো অতিভুজ নিতে পারবো না, অবশ্যই না। তো পাশে কোনটা, অতিভুজ বাদে আরেকটা কি আছে, এই যে বাহুটা থাকে, এটাকে বলা হলো হচ্ছে সন্নিহিত বাহু, যাকে আমরা কি বলি, ভূমি হিসেবে চিনি, ঠিক আছে। ঠিক আছে, আমার কথা বুঝতে পারছো? তাহলে আমরা কি বলতে পারলাম, যে অতিভুজটা কি, একটা সমকোণী ত্রিভুজের আগে আমরা কোনটা জিনিস খুঁজবো, সেটা হচ্ছে 90° কোথায়। তো 90° যেখানে, তার বিপরীত বাহুটাই হচ্ছে অতিভুজ। তা অতিভুজ কি, সবচেয়ে সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহুটাই হচ্ছে অতিভুজ। বিপরীত বাহু কি, একটা সমকোণী ত্রিভুজের আমি যে কোণটা ধরে কাজ করব, আমি এই কোণটা ধরছি, তো ওই কোণের বিপরীত যে বাহুটা, ওই কোণের সরাসরি বিপরীত যে বাহুটা, সেটাই হচ্ছে বিপরীত বাহু, যাকে আমরা লম্ব হিসেবে চিনি। সন্নিহিত বাহু, অ্যাডজেসেন্ট সাইড, ঠিক আছে। এই জিনিসটাকে আমরা কিভাবে চিনব, যে একটা সমকোণী ত্রিভুজের 90° এর বিপরীত বাহু অতিভুজ, এবং আমরা যেই কোণটাকে ধরে কাজ করব, সেই কোণটা হচ্ছে দেখব যে কার সাথে যুক্ত আছে, সেই কোণটা অতিভুজের সাথে যুক্ত আছে। তো অতিভুজ বাদে আর কার সাথে যুক্ত আছে, তো অতিভুজ বাদে আর কার সাথে যুক্ত আছে, আর একটা বাহু, যে বাহুটার সাথে যুক্ত আছে, ঠিক আছে, এই কোণটা। তো যার সাথে যুক্ত আছে সেই বাহুটার নাম হচ্ছে সন্নিহিত বাহু, যাকে আমরা কি ভূমি হিসেবে চিনি, ঠিক আছে। তো সারসংক্ষেপে আমরা কি বলতে পারি, সারসংক্ষেপে আমরা বলতে পারি, সারসংক্ষেপে বলতে পারি অতিভুজ হাইপোটেনাস, ঠিক আছে। চেনার উপায় কি, সবচেয়ে লম্বা বাহু এবং 90° কোণের উল্টো পাশে অবস্থিত। এটার অন্য নাম কি, ব্যাস বলতে পারো, ঠিক আছে। এটার অন্য নাম বাহুর নাম, চেনার উপায় অন্য নাম, ঠিক আছে। অতিভুজকে আমরা চিনব কিভাবে, সবচেয়ে লম্বা বাহু এবং 90° কোণের উল্টো পাশে অবস্থিত, আর অন্য নাম হচ্ছে ব্যাস, ঠিক আছে। তারপর বিপরীত বাহু বা অপোজিট সাইড, চেনার উপায় কি, যে কোণ নিয়ে কাজ করবে তার বিপরীত বাহু, ঠিক আছে।
উল্টো দিকে যে বাহু অবস্থিত। ঠিক আছে, আমি এখানে সংক্ষেপে দেখে দিই একটু। ধরো এটা কোণ, যাই হোক এটা 90 ডিগ্রি। 90 ডিগ্রির বিপরীত বাহু এটা হচ্ছে অতিভুজ, সংক্ষেপে এইচ লিখে দিলাম, হাইপোটেনাস। ঠিক আছে, আর বিপরীত বাহু হচ্ছে কি, এই একটা সমকোণ, আমি ধরি এই কোণটা নিয়ে কাজ করছি থিটা। ঠিক আছে, তো এটার হচ্ছে বিপরীত, এটা অপোজিট। ঠিক আছে, অন্য নাম এটাকে কি বলতে পারো? লম্ব, পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার, আবার উচ্চতাও বলতে পারো। ঠিক আছে, এটাকে উচ্চতাও বলতে পারো। ঠিক আছে, পারপেন্ডিকুলার বা হাইট। ঠিক আছে, লম্ব বা উচ্চতা বিপরীত বাহুকে বলতে পারো। আর একটা কি, সন্নিহিত বাহু, অ্যাডজেসেন্ট। ঠিক আছে, অ্যাডজেসেন্ট সাইড লিখতে পারো। চেনার উপায় কি, যে কোণ, এটা কিন্তু কোণ, কোণ নিয়ে কাজ করবে তার পাশেই অবস্থিত, কিন্তু অতিভুজ নয়। আর এটাকে কি বলা হয় অন্য নাম? ভূমি বা বেস বলতে পারো। ঠিক আছে, তো একটা উদাহরণ, তো এই ধরো আমি এটা নিয়ে কাজ করছি, এটা 90 ডিগ্রি, তো অতিভুজ এটা, অতিভুজ এটা, তো অতি যেটা নিয়ে কাজ করছে তার পাশে, কিন্তু অতিভুজ, অতিভুজ নয় কিন্তু পাশে আরেকটা বাহু আছে, এটাই হচ্ছে সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু। আর এটা কি, বিপরীত বাহু, এটা ও, বিপরীত বাহু, এটা অতিভুজ, আর এটা সন্নিহিত বাহু। ঠিক আছে, এটা হচ্ছে চেনার উপায়। তো এখন হচ্ছে আমরা কিছু জিনিস শিখবো, সেটা হচ্ছে কয়টা ত্রিভুজ আঁকবো এবং বাহু চিহ্নিত করব, কোনটা অতিভুজ, কোনটা সন্নিহিত বাহু এবং কোনটা বিপরীত বাহু। ঠিক আছে, তো আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে জ্যামিতিক চিত্রের শীর্ষবিন্দু চিহ্নিত করার জন্য বড় হাতের বর্ণ বা বাহু নির্দেশ করতে ছোট হাতের বর্ণ ব্যবহার করা হয়। কোন নির্দেশের জন্য প্রায়শই গ্রিক বর্ণ ব্যবহার করা হয়? গ্রিক বর্ণমালা 6টি বহুল ব্যবহৃত হয়। ঠিক আছে, কি কি? আলফা, বিটা, গামা,
থেটা, ফাই, ওমেগা। ঠিক আছে, এই কয়টা ব্যবহার করা হয়, এটা জানে রাখো। আর হচ্ছে কি, ধরো একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, আমরা তো বড় কোণগুলো কোণগুলো আমরা হচ্ছে এইভাবে চিহ্নিত করে, কিন্তু বাহুগুলো চিহ্নিত করব কিভাবে, ঠিক আছে। তো এটার হচ্ছে একটা মানে ধরো তুমি যে কোনো নাম দিতে পারো, এটা এটা এ দিতে পারো, বি, এটা সি, যে কোনো দিতে পারো, কিন্তু হচ্ছে মানে এমনি মানে হচ্ছে দেখতে ভালো লাগার জন্য যে যে কোণ, ঠিক আছে, এই তিনটা কোণ, তাই না? তো তিনটা কোণে তুমি যে নামটা দিছো, ধরো তুমি এখানে বি নাম দিছো, ঠিক আছে, তো বি কোণের বিপরীত যে বাহুটা থাকবে সেটাকে হচ্ছে আমরা দিব হচ্ছে ছোট হাতের বি চিহ্ন দিব, ঠিক আছে, ছোট হাতের বি দিব। তারপর এটা সি কোণ, এই কোণের বিপরীত বাহু এটাকে আমরা সি বলবো। আর এটা এ কোণ, এ কোণের এই বিপরীতটাকে এ বলবো। তো তুমি এটা যে কোনো ভাবে বলতে পারো, কিন্তু এভাবে বলা মানে একটু মানে ফর্মালিটি দেখায়, ঠিক আছে। তো তুমি যদি এ বি সি ধরো, তার মানে কি তুমি এটা এ ধরবা, তাহলে এটা বি ধরবা, আর এটা সি ধরবা, এইভাবে, ঠিক আছে। এই জিনিসগুলা এটা শিখে রাখা ভালো, ফর্মালিটি বেস। তুমি ইচ্ছা মতো ধরতে পারো, কিন্তু এভাবে দেখতে মানে একটু সুন্দর লাগে আর কি। তো আমরা হচ্ছে কয়েকটা ত্রিভুজ আঁকবো। ধরো এরকম একটা ত্রিভুজ, তারপর এরকম একটা, এরকম একটা, এরকম একটা, তারপর ধরো হচ্ছে এরকম একটা, ঠিক আছে, ছোট ছোট হলো একটু। তো এটা হচ্ছে প্রত্যেকটা কি 90 ডিগ্রি। তো এখানে হচ্ছে ধরো আমি এটা থিটা কোণ দিলাম, এটা আলফা দিলাম, আলফা, বিটা, আলফা, থিটা, ফাই, থিটা দিলাম, আলফা, বিটা দিলাম, ঠিক আছে। এখন এখন তোমার হচ্ছে তোমরা এখন নিজে নিজে চেষ্টা করবা, ঠিক আছে। ধরো মনে করো এটা ধরো, এটা আমি ওইভাবে দিচ্ছি না, মানে কোনো ধরো পি, পি কিউ আর দিলাম, পি এ বি সি দিলাম, 7 8 9 3 4 5 6 7 8, ঠিক আছে। তো এখন হচ্ছে তোমাকে এখন এই জিনিসটা বের করতে হবে যে কোন কোণের সাপেক্ষে কোন বাহুর কোন নাম, ঠিক আছে। তো আমরা হচ্ছে এটা 1 নাম্বার দিলাম, এটা 2, এটা 3, এটা 4, ঠিক আছে, আর এটা 5। তো 1 নাম্বারের ক্ষেত্রে তোমরা একটু পজ করে জিনিসগুলো লেখার চেষ্টা করো, আর তারপর মিলে নিও, ঠিক আছে। তো আমরা এখানে অতিভুজ
বিপরীত বাহু সন্নিহিত বাহু, ঠিক আছে, একের ক্ষেত্রে। তো একের ক্ষেত্রে আমরা হচ্ছে কি, এটা থিটা কোণের ক্ষেত্রে আর এটা আলফা কোণের ক্ষেত্রে, ঠিক আছে। আমরা যদি আলফা কোণকে ধরি, ঠিক আছে, আলফা কোণে কাজ করি, এই ক্ষেত্রে আমাদের হচ্ছে 90 ডিগ্রি এর ক্ষেত্রে আমাদের কি অতিভুজ, কি অতিভুজ আলফা কোণের ক্ষেত্রে অতিভুজ কি কিউ, এবং হচ্ছে থিটা কোণের ক্ষেত্রে অতিভুজ কিউ, তাই না। বিপরীত বাহু আলফা কোণের ক্ষেত্রে বিপরীত বাহু কোনটা? আলফা কোণের ক্ষেত্রে বিপরীত বাহু কোনটা? আলফার বিপরীত উল্টো দিকে যেটা থাকবে, এই কোণের উল্টো দিকে পি, আর থিটার বিপরীত দিকে, থিটা কোণের বিপরীত দিকে উল্টো দিকে যেটা থাকবে, ঠিক আছে, উল্টো দিকে যেটা থাকবে সেটা হচ্ছে বিপরীত বাহু, এটা কি আর। তারপর হচ্ছে আমরা যদি আলফা কোণ ধরি, তো আলফা কোণে ধরে হচ্ছে এটা হচ্ছে সন্নিহিত বাহু, কি হবে? অতিভুজ নয়, কিন্তু পাশে থাকবে, সেটা হচ্ছে এটা আর। আর এটার সাপেক্ষে অতিভুজ নয় কিন্তু পাশে থাকবে, সেটা হচ্ছে পি, ঠিক আছে। তারপর হচ্ছে 2 নম্বর ক্ষেত্রে, 2 নম্বরে কি থিটা এবং ফাই, থিটা এবং ফাই অতিভুজ বিপরীত বাহু সন্নিহিত বাহু, ঠিক আছে। বিপরীত বাহু অতিভুজ বিপরীত বাহু সন্নিহিত, বিপরীত বাহু কি লম্ব বা উচ্চতা, সন্নিহিত বাহু ভূমি, ঠিক আছে। তো এখানে হচ্ছে থিটা কোণের ক্ষেত্রে, দুইয়ের থিটা কোণের ক্ষেত্রে আমরা থিটা কোণ দেখি, তো 90 ডিগ্রি এদিকে হচ্ছে অতিভুজ বিপরীত বাহু, তাহলে 9, ফাইয়ের ক্ষেত্রেও 9 অতিভুজ, ঠিক আছে। তো আমরা থিটা কোণের সাপেক্ষে আমার এটার হচ্ছে উল্টোটা 7, তো 7 হচ্ছে বিপরীত বাহু, আর হচ্ছে থিটা কোণের সাপেক্ষে হচ্ছে সন্নিহিত বাহু কোনটা? অতিভুজ নয়, সন্নিহিত বাহু হচ্ছে 8, তো এই, তো হচ্ছে এটার ক্ষেত্রে কি ফাইয়ের ক্ষেত্রে কি এটার বিপরীতে কোনটা? এটার বিপরীত কোনটা? 8, আর হচ্ছে এটার অতিভুজ নয় কিন্তু পাশেই থাকবে 7, বুঝতে পারছো আমার কথা? তো হচ্ছে এইভাবে 3, 4, 5 এইভাবে তোমরা হচ্ছে প্র্যাকটিস করবা, ঠিক আছে। তো এটা হচ্ছে বাহু চেনার উপায়। বাহু চেনার উপায় হচ্ছে এটা। তো আমরা হচ্ছে উদাহরণ একটা দেখি, উদাহরণ 2 নম্বর বইয়ের 2 নম্বর উদাহরণটা তোমরা করে নিতে পারবা, আমার বিশ্বাস করে নিতে পারবা, এটাও পারবা। তো আমরা হচ্ছে অতিভুজ সন্নিহিত বাহু বিপরীত বাহু সম্পর্কে ধারণা পেলাম ত্রিকোণমিতির, ঠিক আছে। এরপর আমরা যে জিনিসটা নিয়ে শিখব সেটা হচ্ছে
ধ্রুবতা, ঠিক আছে।